আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, মন্তব্য সালাউদ্দিনের। ভোট বিতর্কিত হলে অনিশ্চয়তায় পড়বে দেশ, আশঙ্কা বদিউল আলমের। রাজশাহীর একটি বাড়িতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় 5 জন গ্রেফতার। নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে আরাধনা। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ছাড়াই শেষ হল ট্রাম্প পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক। আলোচনার ফলাফল 10-এ 10 বললেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, হুঁশিয়ারিদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। সকালে মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি জানান চাঁদাবাজ সবাইকে ধরা হবে। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় 1-11 পদধ্বনি নিয়ে এক উপদেষ্টার ফেসবুক পোস্ট নিয়ে কড়া প্রশ্ন এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একথা বলেন। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জামাতও বলছে নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে তারা। এ অবস্থায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কারো কথায় আটকে থাকবে না ভোট। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দেশব্যাপী চাঁদাবাজি ও মব সন্ত্রাস নিয়ে। এসব বিষয়ে এক দল আরেক দলকে দোষারোপ করছে। সম্প্রতি মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। এ অবস্থায় চাঁদাবাজি ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে ধরা হবেই। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপুর জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচনের বিপক্ষে কথা বলছে এবং গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে, দেশের জনগণই তাদের রুখে দেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন। তিনি আরও বলেন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্য দরকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ফেরাতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সব গণতান্ত্রিক শক্তি, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই একই রকম ঐক্য নিয়ে আসুন।
আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি। কোনো কারণে এবারে জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া জরুরি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসি, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এবারের বিষয় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রকার দায়িত্ব কার মাননীয় স্পিকার? নির্বাচন কমিশনের। কিন্তু মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন কতটুকু কাজ করতে পারবে সেটি এখনো আটকে আছে ঐকমত্য কমিশনের কাছে। এতে ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনকেই জোরালো ভূমিকা রাখতে হবে। সব অংশীজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, নির্বাচনী মর্যাদার সমতল হয় এবং নিরাপদ হয়, আমার তো মনে হয় না, আমার মনে হয় মানুষ লাইন ধরে আবারও দাঁড়িয়ে ভোট দেবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সময় বলে দেবে। তারা যদি আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা মতামত দেওয়া যাবে। অনুষ্ঠানের সভাপতি, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে 40,000 বডি ক্যামেরা বসিয়েও নির্বাচন সুষ্ঠু করা যাবে না। প্রার্থীরা, রাজনৈতিক দলগুলো, ভোটাররা যদি সহযোগিতা না করে 40,000 কেন, আরো 3 ডবল 4 ডবল ক্যামেরাও কিনলেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সেখানে নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হবে না। সুতরাং নির্বাচন কমিশন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, প্রশাসনকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিন্তু আমাদের ব্যর্থ স্বপ্নে পরিণত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানান বক্তারা। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়াটা জরুরি, আমাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তাই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। যে ফ্যাসিস্ট বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে, তারা কিন্তু একত্রিত হয়ে যাবে। সুতরাং আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কি হবে? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা কি আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন কিনা? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতা আসছেন, যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা? সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। প্রতিযোগিতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ছাত্র শিবির আয়োজিত SSC ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তার মতে, জুলাই চেতনাকে ধারণ করে যেসব সংস্কার গত 1 বছরে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে এ বিষয়ে সদিচ্ছা দেখা যাচ্ছে না। ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত 1 বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচারটা গত 15 বছর তৈরি হয়েছে, এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিরিটকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল। কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা, সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে। রাজশাহী নগরে একটি বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনী 40 ইস্ট বেঙ্গলের একটি দল। সেখানে কোচিং সেন্টার পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, এয়ারগান সীসা 3 বক্স, ম্যাগনেট 1টি, দেশীয় অস্ত্র 6টি, GPS 1টি, ওয়াকি টকি 4টি,
ট্রেজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। এর আগে শুক্রবার পাথর লুটের ঘটনায় 1,500 জনকে আসামি করে মামলা করা হয়। কোম্পানিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। এদিকে গত 3 দিন অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় 1 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা এলাকার তানিয়া নিশি এবং একই ইউনিয়নের বেগপুর এলাকার জামিলা। গত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালি বেগম নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। রাত 3টার দিকে ওই 2 শিক্ষার্থী বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক জানান একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়, আরেকজন পরে মারা যান। নানা আয়োজনে জন্মাষ্টমীর উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মের অনুসারীরা। শ্রীকৃষ্ণের জন্মদিনে বিভিন্ন মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান। শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে আরাধনা। হিন্দু ধর্মাবলম্বীদের মতে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। নানা কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আর সত্য প্রতিষ্ঠায় পৃথিবীতে আবির্ভাব হয় তার। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। ভক্তের বিশ্বাস শ্রীকৃষ্ণ শুধু দেবতা নয়, তিনি প্রেমের প্রতীক, ন্যায়ের যোদ্ধা এবং সত্যের আলো। শ্রীকৃষ্ণের জন্মদিনেই জন্মাষ্টমী উৎসব পালন করে সনাতন ধর্মের অনুসারীরা। ভক্তদের কাছে জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন ভক্তির উচ্ছ্বাস, আনন্দের জোয়ার আর মানবতার এক মহা মিলন ক্ষেত্র। সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রায় 5,500 বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 8ম তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। জন্মাষ্টমী উপলক্ষে ভোর থেকেই রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের প্রতিটি মন্দিরে শুরু হয় পূজা অর্চনা, গীতা পাঠ আর ভজন কীর্তন। শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশ নেন এ আয়োজনে। ভক্তরা প্রার্থনা করেন মানব কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন, সৃষ্টের পালন এরই লক্ষ্যে এ দেশে ধরাধামে তার আগমন হয়। সারা বিশ্বের মানুষ সাম্প্রদায়িক সহিংসতা ভুলে আমরা যাতে সম্প্রীতি এবং শান্তিতে বসবাস করতে পারে, বিশ্ব শান্তি চাই। আমাদের দেশে যেন হানাহানি মারামারি না হয়। চারিদিকেই তো অরাজকতা ভরেই থাকে, এটাই চাচ্ছি যে সুন্দরভাবে মানুষ যাতে বেঁচে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বারহারি। জন্মাষ্টমীতে 2 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হবে এবং বিকালে আমাদের যে ঐতিহাসিক মিছিল, ভগবান শ্রীকৃষ্ণের দৃশ্যপট নিয়ে ভক্তগণ, পূজারী বৃন্দ স্ব অবস্থান থেকে ঢাকার পলাশী মোড়ে উপস্থিত হবেন। ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌ ও বিমান বাহিনীর প্রধান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা বা চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক। বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের আলাস্কায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধের আগে ইউক্রেনের সাথে সংঘাতের আসল কারণগুলো নিরসন করতে হবে।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনও কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনার কথা জানান ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের করা যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই শুক্রবার যুক্তরাষ্ট্রে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2015 সালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার প্রায় এক দশক পর পুতিনের সংক্ষিপ্ত এই সফরকে ঘিরে সবার নজর ছিল আলাস্কায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার দিকে আলাস্কার সামরিক ঘাঁটিতে পৌঁছালে বন্ধু পুতিনকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। টানা প্রায় 3.5 ঘন্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই পুতিনকে কথা বলার সুযোগ দেন মার্কিন এই ধনকুবের। রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যের সূচনাতেই ধন্যবাদ জানান ট্রাম্পকে। দুদেশের সম্পর্কের ভিত্তিগুলো সামনে আনেন পুতিন। ট্রাম্প তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাসাগর দ্বারা আলাদা হলেও তারা খুব কাছের প্রতিবেশী। পরে ইউক্রেনে সামরিক অভিযানের পটভূমি তুলে ধরেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে আমিও আন্তরিক। যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যেসব কারণে আমি ইউক্রেনে হামলা চালিয়েছি সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের বক্তব্য শেষ হলে কথা বলা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অনেক বিষয়ে একমত হলেও কোনো চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের রাজি হতে হবে। 2020 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে দাবি করেন ট্রাম্প। আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়ার সাথে ইউক্রেনের কখনোই যুদ্ধ লাগতে দিতাম না। এতে আমাদের অর্থনীতি এবং ইউরোপের অনেক ক্ষতি হয়েছে, যা আমরা দ্রুতই কাটিয়ে উঠতে চাই। থ্যাংক ইউ সো মাচ। 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ ঘিরে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে বাইডেন প্রশাসন। সেই সঙ্গে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কার্যত রাশিয়াকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখার সর্বাত্মক চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। অবশেষে সেই সম্পর্কে কিছুটা জোড়া লাগালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ব্যক্তির উন্নয়নে নয়, দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাবে বিএনপি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দেয়া ওয়াদা রেখেছে বিএনপি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো এই ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। হঠাৎ করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদী ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই।
ভাঙনের তীব্রতা বেশি থাকায় রাতের ঘুম হারাম হয়ে গেছে নদী তীরবর্তী হাজারো পরিবারের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। গেল কয়েকদিনে মধুমতি নদীর ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর, টিটাপানাইর, কুমুরতিয়া, ইকরাইল ও টিটা গ্রামের অর্ধশতাধিক পরিবার হারিয়েছেন তাদের বাড়িঘর। ভাঙনের হুমকিতে রয়েছে আরও প্রায় ৩০০ পরিবার। স্থানীয়রা জানান, টগরবন্দ ইউনিয়নে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি বাড়তে থাকায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। ইউনিয়নটির শিকারপুর, টিটাপানাইল, কুমুরতিয়া, ইকরাইল ও টিটা গ্রামের কয়েকশো পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এইখানে মানুষ খেয়ে না খেয়ে জীবনযাপন করতেছে, নদীতে ভেঙে পুরো গ্রাম চলে গেছে। কোনো রাস্তা ঘাট কিছুই নাই। আজ দ্বীপের মধ্যে 40 বছরে এই এলাকার মানুষ বারবার ভাঙতেছে, পিছাচ্ছে, আবার এক সাইডে চর পড়তেছে, সেখানে যে কোনো রকম ঘর উঠতেছে আবার চলে যাচ্ছে। প্রত্যেক বছর বলে যে হ্যাঁ দেবানি কিন্তু এটির জায়গা আর বান্ধন হয় না। ভাঙনের কবলে পড়েছে ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি গ্রামের 10টি জামে মসজিদ, 1টি কলেজ, 2টি হাই স্কুল, 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1টি দাখিল মাদ্রাসা, 1টি কমিউনিটি ক্লিনিক, কয়েকটি কাঁচা সড়ক, ঈদগাহ, কবরস্থান সহ কয়েকশো একর ফসলি জমি, গাছপালা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরুর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের একটা বাজেট কনস্ট্যান্ট রয়েছে। আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে অংশটুক মানুষজনের বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা রক্ষার্থে যতটুকু করণীয় আমরা ওই অংশটুকু আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওএর মাধ্যমে আমরা কাজ শুরু করতে পারব। প্রতি বছর ভাঙন রোধে শুধু আশ্বাসই পেয়েছেন স্থানীয়রা। এবার স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা মধুমতি নদী তীরবর্তী এলাকার মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সংরক্ষণের অভাব এবং গাছ মরে যাওয়ায় বরিশালের ঐতিহ্যবাহী বাংলা আপেল নামে খ্যাত পেয়ারা বাগান উজাড় হয়ে যাচ্ছে। লোকসানের কারণে পেয়ারা চাষ ছেড়ে আমড়া চাষে ঝুঁকছেন অনেকে। বরিশালে পেয়ারা বাগান কমে যাওয়ার কথা স্বীকার করেছে কৃষি বিভাগও। তারপরও ভরা মৌসুমে জমে উঠেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভীমরুলি ভাসমান পেয়ারার বাজার। সেই সাথে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর এই বাজার। বরিশাল থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 200 বছর আগে বরিশালের বানারীপাড়া, ঝালকাঠির ভীমরুলি, পিরোজপুরের আটঘর ও কুরিয়ানার 26টি গ্রামে প্রায় 8000 একর জমি নিয়ে গড়ে ওঠে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান। অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই পেয়ারা বাগান। এখানে পেয়ারা চাষের সাথে জড়িত 20,000-এরও বেশি মানুষ। কিন্তু পেয়ারা সংরক্ষণের অভাব, গাছ মরে যাওয়া ও পোকার আক্রমণে হারিয়ে যাচ্ছে অনেক বাগান। কৃষকরা বলছেন, পেয়ারা চাষের লোকসান হয় তারা ছেড়ে দিচ্ছেন চাষাবাদ। গেল বারটা ভালো পেয়ারা ছিল, এবছর খুব কম। পেয়ারা বাগানে ফল কমায়, ফল ছোট হয়ে গেছে, জায়গায় উদ্ধার শক্তি নাই। কুচি থাও নেই, মুকুলে শীত পড়ে, শীত পড়লে পর পেয়ারা ফাটকে যায়, বড় বড় বসন্ত খাইটের মতো হয়, হয়ে ফাটকে যায়। এই আসলে দাম পাই না। সরকারের কাছে আবেদন, এর যদি একটা পদক্ষেপ নেয় সে, তাহলে হয়তো বা আমরা একটু ডেভেলপ হইতে পারি। বরিশালের এই পেয়ারা বাগানকে ঘিরে ভীমরুলি, আটঘর ও কুরিয়ানায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার ও পার্ক। নৌকায় করে হচ্ছে বেচা কেনা। শুধু তাই নয়, এখানে প্রতিদিন আসেন দেশি বিদেশি পর্যটক। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ ও হোটেল রেস্টুরেন্ট না থাকায় দুর্ভোগ হয় তাদের। আমাদের এখানকার যে পেয়ারা, যেটাকে গইয়া বলে, এবং আমরা এটা হচ্ছে বিশ্ব সেরা, এর মতো আর কোথাও তুলনা হয়। রাস্তাটা উন্নয়ন করা উচিত, দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, ওয়াশরুম একটু ডেভেলপ করা উচিত। নাই বললে চলে। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতেছে, বাট সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নাই। আমার কাছে এটার ঘাটতি মনে হয়েছে। কৃষি বিভাগ বলছে, পেয়ারা চাষ ধরে রাখতে এটিকে শিল্পে পরিণত করতে হবে। লেবার কস্ট বেড়ে যাওয়ায় আমার অঞ্চলে কৃষক এখন উৎসাহী হচ্ছে না। যে পরিমাণ প্রণোদনা দিয়ে তাকে টিকিয়ে রাখা দরকার, কিন্তু তার চেয়েও কৃষক উপকৃত হবে যদি পেয়ারা সংরক্ষণের ব্যবস্থা করা যায়। আমরা উদ্যোক্তন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আমরা এই করি, আস্তে আস্তে একদিন হবে, তখন কৃষক লাভের মুখ দেখবে এবং বরিশালের সে আমরা পেয়ারা এই ঐতিহ্যে আবার ফিরে আসবে। এই বরিশাল অঞ্চলে দুটি জিআই পণ্য। বরিশালের ঐতিহ্যবাহী এই পেয়ারা বাগান রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের বাকলে আগুনে পুড়ে গেছে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানা। এতে আশপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। এরপর প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ব্যক্তি মালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল ছিল। দাহ্য পদার্থ থাকা ও পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের সাথে চলা যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের পর তিনি এই কথা বলেন। নেতানিয়াহুর শর্তগুলোর প্রধানটি হল হামাসের অস্ত্র সমর্পণ। সকল বন্দীদের জীবিত বা মৃত ফিরিয়ে আনা তার দ্বিতীয় শর্ত। গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়। নিরাপত্তা সীমান্ত সহ গাজা ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, এছাড়াও হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠনের উপর জোর দেন তিনি। 2024 সালের 7 অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত 61,776 ফিলিস্তিনি নিহত এবং 1,54,906 জন আহত হয়েছে। এবারে খেলার খবর। বোর্নমাউথকে 4-2 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করেছে লিভারপুল। অ্যানফিল্ডে নিজের অভিষেক ম্যাচে 37 মিনিটে অলরেডদের এগিয়ে নেন একিতেকি। এরপর 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। ঘুরে দাঁড়াতে মরিয়া বোর্নমাউথের হয়ে 64 আর 76 মিনিটে 2 গোল দিয়ে বোর্নমাউথকে সমতায় ফেরান সেমিনিও। লিভারপুলকে প্রায় হতাশ করতে চলেছিল অতিথিরা। অবশেষে 88 মিনিটে চিয়েসা আর ইনজুরি সময়ে মোহাম্মদ সালাহ গোল করে বড় জয় নিশ্চিত করেন। স্প্যানিশ লা লিগার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ভিয়ারিয়াল। ওভেদোকে 2-0 গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে 29 মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন এত্তা ইয়ং। এরপর আলবার্তো রেনা লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় ওভেদো। একজন বেশি নিয়ে খেলা স্বাগতিক দল আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয়। তারই ধারাবাহিকতায় পেপে গুয়ে 36 মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেল ওভেদো রক্ষণে গিয়ে আটকে যায় ভিয়ারিয়ালের সব আক্রমণ। তাতে 2-0 ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে মার্সেলিনোর দল। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য স্থায়ী মনোবিদ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খণ্ডকালীন সময়ের জন্য আসা মনোবিদ ডেভিড স্কটের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কথা ভাবছে বিসিবি। কিছুদিন আগে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে কাজ করা স্কটের সঙ্গে শুধু এশিয়া কাপ নয়, আগামী 1 বছরের চুক্তি নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেন, মনোবিদ সব ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কাজ করবেন। মাঠে দেখবেন, মাঠের বাইরেও দেখবেন এবং কথা বলবেন। 18 আগস্ট পর্যন্ত ঢাকাতেই হবে ক্রিকেটারদের অনুশীলন। এরপর তারা যাবেন সিলেটে। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার পর বাংলাদেশ দল দুবাইয়ে উড়াল দেবে এশিয়া কাপ খেলতে। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না।
নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে A10 বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, মন্তব্য সালাউদ্দিনের। ভোট বিতর্কিত হলে অনিশ্চয়তায় পড়বে দেশ, আশঙ্কা বদিউল আলমের। রাজশাহীর একটি বাড়িতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান, অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় 5 জন গ্রেফতার। নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে আরাধনা। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক। আলোচনার ফলাফল 10-এ 10 বললেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।